সত্যি লোকটার কি হলো, এমন করে হঠাৎ করে কোথায় উদা হয়ে গেল? সত্যি ঘটনাটা এখন আমার কাছে আরো রহস্যময় মনে হতে লাগলো। আমার দেবর মাসুদ আমাকে সন্দেহ করে আমাদের বাড়ি থেকে চলে গেল। সে চলে যাবার কিছুক্ষণ পরই তার ফোন থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ মাসুদ আমার সঙ্গে কথা বলছে না, বলছে আমার স্বামী মারুফ। কাঁপুনির চোটে ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাবার উপক্রম। মারুফকে আমি কখনো এমন ভাবে ভেঙে পড়তে দেখিনি। ও সহজ সরল কিন্তু খুব মনোবলের অধিকারী একজন মানুষ। শুনেছি মারুফ অতি সহজে ভেঙে পড়ে না, অনেক বিপদের মধ্যে তাকে স্থির থাকতে দেখেছি। মারুফ অপর প্রান্ত থেকে কেঁদেই চলছে। অবশেষে সে একটু নিজের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলা শুরু করলো। সাইমা, তুমি একই সর্বনাশ করলে, আমার সবচেয়ে একেবারে শেষ করে দিলে তুমি। আমার এতদিনের সাধনা এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিলে তুমি। আমি কতটা কষ্ট করে তাকে খুঁজে পেয়েছিলাম। আমি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আমি তোমার সবকিছু শেষ করে দিয়েছি? কি করেছি আমি? কিসের জন্য তুমি আমাকে এমন মিথ্যা দোষারোপ করছো মারুফ? আমার এই ব্যথা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সাইমা। আমি তাকে বললাম, আমি তোমার মনে ব্যথা দিয়েছি নাকি তুমি আমার মনে কষ্টের পাহাড় করে দিয়েছো? এখন উল্টো আমাকে দোষারোপ করছো। যা বলতে চাও সোজাসুজি বলে ফেলো। তোমার এই ন্যাকামি আমি সহ্য করতে পারছি না। নিজের মিথ্যা সন্দেহের বশবর্তী হয়ে একজন অসহায় নারীকে তুমি নির্মম ও জঘন্যভাবে অপমান করেছো আর তাকে ঠেলে দিয়েছো মৃত্যুর দিকে। তবুও জিজ্ঞেস করছো তুমি কি করছো? আরে তুমি আমার সবচেয়ে প্রিয় একজন মানুষের জীবনটাকে শেষ করে দিতে চেয়েছো। সে তোমার অপমান সইতে না পেরে অমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তুমি জানো না সাইমা, নিজের অজান্তেই আমার কত বড় ক্ষতি করেছো তুমি। আরে পাশানি, তুমি জানো না সে আমার কে ছিল? আমি তোমাকে ঘৃণা করি সাইমা। আমার বোন আর এই পৃথিবীতে নেই। তোমার দেওয়া নির্মম নিষ্ঠুর জঘন্য অপমানের নিদারুণ যন্ত্রণা সইতে না পেরে সে চলন্ত ট্রাকের নিচে পড়েছে, আর আমিও কোনোদিন তোমার সামনে আসবো না। এই বলে মারুফ ফোনটা রেখে দিল। আমি ভাবলাম মারুফ তার দুঃসম্পর্কের কোন বোনের আত্মহত্যা করার জন্য আমাকে দায়ী করছে। তার সঙ্গে আমার আর ঘর করা হবে না। আমি সিদ্ধান্ত নিলাম আমার একটা বান্ধবীকে নিয়ে একজন উকিলের সাথে কথা বলতে যাব ডিভোর্সের ব্যাপারে। এরপর মাসখানেক আমার শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি একজন উকিলের সঙ্গে কথা বলেছি, মারুফকে ডিভোর্স দিব। কয়েকদিনের মধ্যেই আমাদের কেসটা কোর্টে উঠবে। আমার বাবা মা দুজনেই এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাদের একটাই কথা, আমি শুধু শুধু মারুফকে সন্দেহ করছি। একদিন সকালবেলায় আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে এলেন। কেমন আছো মা? জি ভালো আছি। তিনি বললেন, মারুফ আর তোমার মধ্যে এত কিছু ঘটে গেল, অথচ আমাকে কেউ কিছু জানালে না। মাসুদ যদি না বলতো তবে আমি হয়তো কিছু জানতেই পারতাম না। আপনার ছেলে আপনাকে কিছু জানায়নি? না বৌমা, মারুফ চিরকালই এমন স্বভাবের, নিজের ভেতর সবকিছু চেপে রাখে। একটা কথা তোমার মনে আছে বৌমা? আমি মনে করতে না পেরে জিজ্ঞেস করলাম, কি কথা? শাশুড়ি একটুখানি হেসে জবাব দিল, বিয়ের কয়েকদিন পরে আমি একটা ছবির অ্যালবাম দেখিয়ে আমাদের পরিবারের সকলের পরিচয় দিয়ে যাচ্ছিলাম। তখন তুমি জিজ্ঞেস করেছিলে এই মেয়েটাকে। আমি সেদিন কোনো একটা অজানা ভয়ে কুকড়ে গিয়ে তোমার প্রশ্নের জবাব দিইনি। তুমি হয়তো সে কথা ভুলে গেছো, আর সেই প্রশ্নের জবাব দিয়ে নিজের মনটাকে শান্তি করে দিতে চাই বৌমা। আমি আমার শাশুড়ির কথাটা ঠিক বুঝতে পারলাম। তবে সেই ঘটনাটা একটুখানি মনে হচ্ছে আমার শাশুড়ি একটা ছবির অ্যালবাম নিয়ে এসে সেই পুরনো ছবিটা আমার চোখের সামনে ধরে জিজ্ঞেস করলেন, ভালো করে দেখো তো বৌমা, এই ছবির সাথে তোমার দেখা সেই নারীর কোনো মিল আছে কিনা? আমি কৌতূহল ভরা দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম, এ তো সেই নারী। তফাৎ শুধু স্বাস্থ্য ও বয়সের। আমার গলা শুকিয়ে আসছে। ব্যাপারটা অনুমান করে কোনো রকম বললাম, জি অনেক মিল, কিন্তু উনি কে? আমার বড় মেয়ে শ্রাবন্তী মা। এই কথা বলে আমার শাশুড়ি হৃদয় উজাড় করে কেঁদে চললেন। আহাজারি করে বললেন, আমার বড় মেয়ে মাগো, আমার বড় আদরের বড় মেয়ে। শাশুড়ি মা বলে চললেন, তোমার শ্বশুরের ছিল বদলির চাকরি, আজ এই শহর তো কাল ওই শহরে। আমার বিয়ের পর কয়েকবার মাত্র এখানে এসেছিলাম। শ্বশুর শাশুড়ি মারা গেলে আর আসা হয়নি। শ্রাবন্তী কখনো দাদার বাড়ি আসেন। শ্রাবন্তী হওয়ার পর আসা একদমই হয়নি। এমন ভাবে আমার ছেলেমেয়েরা বড় হতে থাকে, আজ এই শহরে তো কাল ওই শহরে। তোমার শ্বশুরের যখন ঢাকায় বদলি হলো তখন শ্রাবন্তী কলেজে পড়ে। সেই সময় এলাকার এক বখাটে ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। আমরা যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। শ্রাবন্তী জানতো ওর বাবা এই সম্পর্ক কোনো দিন মেনে নেবে না, তাই ওরা পালিয়ে গেল। মেয়েকে খুঁজে না পেয়ে দিনে দিনে তোমার শ্বশুরের মন ভেঙে যেতে লাগলো। তিনি আর ঢাকায় থাকতে চাইলেন না। আদরের বড় মেয়েকে হারিয়ে তিনি কেমন যেন হয়ে গিয়েছিল। কথায় কথায় বলতেন, এই ঢাকা শহর আমার আদরের মেয়েকে কেড়ে নিয়েছে, আমি আর এখানে থাকবো না, চলো আমরা গ্রামে ফিরে যাই। আমাকে বলল কয়েকদিনের মধ্যেই আমরা গ্রামের বাড়িতে চলে যাব। যেদিন আমরা চলে আসবো সেদিন রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। কাঁচা ঘুম ভেঙে গেল আমার। রিসিভ করতেই শ্রাবন্তীর কান্না জড়িত কণ্ঠে মা ডাক শুনতে পেলাম। জানো বৌমা, সেই গভীর রাতে যখন আমার হারিয়ে যাওয়া মেয়ের কান্না জড়িত কণ্ঠে মা ডাক শুনতে পেলাম, তখন কেন জানি আমার দম বন্ধ হয়ে আসছিল। এতদিন পরে শ্রাবন্তীর কান্না জড়িত কণ্ঠ শুনে নিজের অজান্তেই আমি কেঁপে উঠেছিলাম। তবুও অনেক কষ্টে তাকে জিজ্ঞেস করলাম, শ্রাবন্তী কোথায় তুই মা? তোর কি হয়েছে? কাঁদছিস কেন? কোনো ভয় নেই, মা আছি। শ্রাবন্তী শুধু এতটুকুই বলল, মা
আমাকে ওরা নষ্ট করে ফেলেছে। তা শুনেই আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, তুই তবে এখন কোথায়? মা, মৃদুল আমাকে একটা খারাপ পাড়ায় বিক্রি করে দিয়েছে, তোমরা এসে এই নরক থেকে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকলে মরে যাব। আমি এদের নির্যাতনা সহ্য করতে পারছি না মা। তখনই তাড়াতাড়ি তোমার শ্বশুরকে ডেকে তুললাম। সকাল হতেই তোমার শ্বশুর সেই ঠিকানায় শ্রাবন্তীকে খুঁজতে বেরিয়ে পড়লো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রায় সপ্তাহ দুয়েক খোঁজার পরেও আমরা শ্রাবন্তীকে খুঁজে পেলাম না। এদিকে তোমার শ্বশুর এলাকার নেতা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কেউ শ্রাবন্তীর খোঁজ এনে দিতে পারেনি। বরং তোমার শ্বশুরকে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। শ্রাবন্তীকে তো পাওয়াই গেল না। মাঝখান থেকে এই কথাটা সবার কাছে প্রকাশ হয়ে গেল, আমার বড় মেয়ে শ্রাবন্তী একটা খারাপ পাড়ায় আছে, আর এই কারণে আমাদের মুখ দেখানোর প্রায় দায় হয়ে গিয়েছিল। মারুফের তখন বয়স ছিল মাত্র 12-13। ওকেও অনেক কটু কথা লোকজন শোনাতো। মারুফকে শ্রাবন্তী কোলে পিঠে করে মানুষ করেছে। বুবু বলতেও সবসময় পাগল ছিল। মারুফ আমাকে একদিন বলেছিল, মা তুমি দেখে নিও, আমি একদিন নিশ্চয়ই বুবুকে খুঁজে বের করব। এর পরের দিনই আমরা গ্রামের বাড়িতে চলে আসি। তোমার দেবর মাসুদ এতটাই ছোট ছিল, ওর বোনের কথা তার তেমন মনেই নেই। কিছুদিন আগেই জানতে পেরেছে, তাই হয়তো সেদিন তোমাকে বলতে পারেনি বিষয়টা। আমি পরে মারুফকে জিজ্ঞেস করলাম, তুই শ্রাবন্তীকে কোথায় খুঁজে পেয়েছিস? খুঁজে পেয়ে আমার কাছে কেন আনলি না? ও জবাব দিল, বুবু অনেকদিন ধরেই আমাদের সেই পুরনো থাকা জায়গায় ঘুরে ফিরে আমাদেরকে খুঁজে চলছিল। হঠাৎ একদিন সে আমার সামনে পড়ে যায়। আমি তাকে মাত্র কয়েকদিন ধরেই ওই বাড়িটা এনে রেখেছিলাম। বাড়িটা আমার বাসার কাছে হওয়ার কারণে ওর খোঁজ নিতে সুবিধা হচ্ছিল। আমি ভাবছিলাম বুবুকে তোমার কাছে নিয়ে গিয়ে পরামর্শ করব তাকে কোথায় রাখা যায়, কিন্তু তার আগেই সাইমার সন্দেহ পড়ে গেল এবং পুরো ঘটনাই পাল্টে গেল। সাইমার ব্যবহারে বুবু বুঝতে পেরেছে কেউ আর এখনো তাকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। আমি সাথে সাথে শাশুড়ি মাকে বললাম, মা আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যাব, আমি ক্ষমা চাইবো। আমার সন্দেহের কারণে ও তার প্রাণপ্রিয় বোনকে হারিয়েছে। সব দোষ আমার। একটা কথা ভালো করে শুনে রাখো বৌমা, চোখে দেখাই সবসময় সব হয় না, এর বাইরে অনেক কিছু থাকতে পারে। তোমাদের জেনারেশন